মুক্তিযোদ্ধাদের জন্য আরও ৩০,০০০ বীর নিবাস নির্মাণ করা হবে, প্রতিমন্ত্রীর তথ্য। সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে সশস্ত্র বাহিনী, জানালেন উপদেষ্টা। ৫ আগস্টের পর যেসব সাংবাদিক জেলে আছেন, কোনো কোনো ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও বেশি, তথ্য উপদেষ্টার মন্তব্য। বছরের শেষ ভাগে স্থানীয় সরকার নির্বাচনের পর পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে সহিংসতা, ভোটারদের ভোট দেয়া নিয়ে বেফাঁস মন্তব্য শুভেন্দুর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন মুক্তিযোদ্ধাকে সমুন্নত রাখতে কাজ করছে সরকার। আর প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস প্রকল্পের মাধ্যমে আরও ৩০,০০০ বাসস্থান নির্মাণ করবে সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডক্টর AKM শামসুল ইসলাম বলেছেন, দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে সশস্ত্র বাহিনী। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে দিনের প্রথম কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। তিনি বলেন, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যাতে সেনাবাহিনীকে গঠন করা যায় সে বিষয়ে জেলা প্রশাসকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে সম্মেলনে। সেনাবাহিনীতে যাতে আমরা আরো শক্তিশালী জনবল সম্পৃক্ত করতে পারি এবং সেই ব্যাপারে জেলা প্রশাসকদের কি ভূমিকা সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। আরো আলোচনা করেছি আমাদের যে বিগত ইলেকশনে সেনাবাহিনী, আমাদের যে জেলা প্রশাসক কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে রোল, তারা যে হারমোনিতে কাজ করেছে সেই হারমোনিটাকে আরো কিভাবে স্ট্রং করা যায়, পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আরো কিভাবে বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। মোট 8টি কার্য অধিবেশনে স্থানীয় সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নানা দিক নির্দেশনা দেন জেলা প্রশাসকদের। আওয়ামী লীগ আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে যে অনিয়ম হয়েছে তা নিরসনে জেলা প্রশাসকদের সহায়তা চান মন্ত্রীরা। মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। এই অর্জনকে আমরা লালন করি, আমরা ধারণ করি। স্বাধীনতার ফসলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জাতির কাছে কাজ করেছি, এখনো কাজ করছি এবং আমাদের এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই মুক্তিযুদ্ধের সুফলকে জনসাধারণের কাছে, জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় কি হয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন। প্রত্যেকটা সেক্টরেই তারা করেছে, দুর্নীতি করেছে, এই বিষয়গুলো তো ছিলই। নিয়ে তাদের প্রশ্ন ছিল, সেগুলার আমরা জবাব দিয়েছি। এর পাশাপাশি 2024 সালে যে অভ্যুত্থান হয়েছিল সেখানে আমরা জুলাই যোদ্ধাদের জন্য কি করছি সেটার বিস্তারিত আমরা জানিয়েছি এবং তাদের সহযোগিতা কামনা করেছি। গত 3 মে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নিজেদের জরাজীর্ণতার কারণে বিদেশি বিনিয়োগ লুফে নেওয়া সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সরকারি কর্মকর্তাদের দিকে অভিযোগের ইঙ্গিত তুলে বলেন, কাগজে কলমে দেশের স্বার্থ থাকলেও বাস্তবে তা না থাকাই এর মূল কারণ। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অংশীজনদের নিয়ে আলোচনার সভায় কথা বলেন মন্ত্রী। সভায় সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সরকারি কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকাকে এড়িয়ে দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের সঙ্গে নেওয়া প্রকল্পের জমি অধিগ্রহণে জেলা প্রশাসকদের ব্যর্থতার পরিচয় পাওয়া গেছে। এ সময় বিগত সরকারের মেগা প্রকল্পের মেগা দুর্নীতি থেকে বের হয়ে আসার তাগিদ দেন মন্ত্রী। সভায় সড়ক বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, প্রকল্পের বাস্তবায়ন যেন বিতর্কিত না হয়, এজন্য মেগা প্রকল্প বিতর্কহীন ও কলঙ্কমুক্ত রাখতে হবে। আমি খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, বাংলাদেশের প্রতিষ্ঠিত কয়েকটি ফার্ম, আমি মন্ত্রণালয়ে আসার আগে যাদেরকে জানতাম যে তারা যে যোগ্যতা অর্জন করেছে এটা রাষ্ট্রের সম্পদ, আমি এভাবে ভাবতাম। কনস্ট্রাকশন ফার্ম, বড় বড় ফার্ম, তারা প্রকল্প নিয়ে, কাজ নিয়ে, লট নিয়ে বছরের পর বছর যেভাবে ফেলে রেখেছে, এখনো তাগাদা দিলে কাজ করতে চায় না।
তারাও কিন্তু এই স্টেক হোল্ডারদের মধ্যে আছে, যার ফলে এই আয়োজন আমাকে খুব বেশি আশ্বস্ত করে না। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে, আর এই নির্বাচন চলবে 10 মাস থেকে 1 বছর ধরে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তথ্য উপদেষ্টা জানান, উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের। 2024 সালের 5 আগস্টের পর যেসব সাংবাদিক জেলে আছেন, কোনো কোনো ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও বেশি। এ কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এই সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন সে ব্যাপারে সরকার সতর্ক। ডেঙ্গু প্রতিরোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, এবছর ডেঙ্গুর প্রকোপ সেভাবে বাড়বে না, তবে যে কোনো পরিস্থিতির জন্য জনগণকে সচেতন হতে হবে এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় লাভ প্রসঙ্গে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, ভারতের অভ্যন্তরীণ নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন তা বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না। দেশে জঙ্গিবাদের অস্তিত্ব আছে বলে জানান তথ্য সম্প্রচার উপদেষ্টা। হামের টিকা নিয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রায় 1,61,00,000 শিশু হামের টিকা পেয়েছে, যা 89%। কয়েকদিনের মধ্যে 100% শিশু হামের টিকা পাবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশন সম্পর্কে আমাদের মাননীয় মন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এই ব্যাপারে কাজ হবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোর ক্ষেত্রে সবগুলো নির্বাচন শেষ করতে 10 মাস থেকে 1 বছর সময়। আপনারা জানেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ অনেকগুলো, সেগুলো ধাপে ধাপে হয়, সেগুলো ওই সময়টা লেগে যাবে এবং কাজ চলছে। এই প্রশ্নটা খুব কমনলি আসে যে এই সরকার স্থানীয় সরকার নির্বাচন দেবে কিনা। গণপরিবহনে জ্বালানি নির্ভরতা কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে বিদ্যুৎ চালিত বাস চালুর পরিকল্পনা করছে সরকার। প্রথম ধাপে শিক্ষার্থীদের জন্য স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত হয়েছে। সুনামগঞ্জ জেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি 3 মাস মেয়াদী মানবিক সহায়তা প্রদান কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন মন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুনামগঞ্জের সার্কিট হাউসে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু দুর্নীতিমুক্ত থেকে প্রয়োজনীয় সময় নিয়ে এই তালিকা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। সরকার কৃষক ও কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, হাওর অঞ্চলের সমস্যা সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেবে সরকার। অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত 3 মাস মেয়াদী সহায়তা প্রদান কার্যক্রম নিয়ে আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। এবার অতিবৃষ্টিতে জলাবদ্ধতার কারণে ধর্মপাশা, তাহেরপুর, শালনা, দিরাই উপজেলার বোরো ধানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলেও জানান হয় এই সভায়। পশ্চিমবঙ্গ নির্বাচন প্রসঙ্গ। মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আর হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধরা দিয়েছে বিজেপিকে। মন্তব্য ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। নির্বাচনে ভোট গণনা শেষে প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের ফলাফল। রাজ্যটিতে 293 আসনের মধ্যে 206টিতে জিতে প্রথমবার ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি। ভবানীপুর আসনে 15,000 ভোটের ব্যবধানে মমতাকে হারিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মমতার বিরুদ্ধে তার এই বিজয়কে হিন্দুত্ববাদীদের জয় হিসেবে অভিহিত করেছেন তিনি। পশ্চিমবঙ্গে সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তীর মতো তৃণমূলের হেভি ওয়েট ও তারকা প্রার্থীদের পরাজয় হয়েছে বিজেপির কাছে। এদিকে বিজেপি ক্ষমতা ধরে রেখেছে আসামে। রাজ্যটিতে 126 আসনের মধ্যে 102টিতেই জিতেছে বিজেপি। এককভাবেই এবার ক্ষমতায় যাচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দল। তামিলনাড়ুতে বাজিমাত করেছে তারকা অভিনেতা থালাপতি বিজয়। রাজ্যটিতে 234 আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে পেয়েছে 108টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজন ছিল 118টি আসনের। তাই মুখ্যমন্ত্রী হতে অন্য কারো মুখাপেক্ষী হতে হবে বিজয়কে। এছাড়া কেরালাতে 140টি আসনের মধ্যে 71টি জিতে ক্ষমতায় ফিরেছে UDF জোট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।